রাজ্য সরকারের টাকায় পুজো, বিদ্যুতের বিলে ছাড়, ট্যাক্সের টাকা তো কি হবে? দেখুন, ভারতবর্ষের সংবিধানে বর্ণিত যে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট, এই রাজ্যের সরকারের নেওয়া যে সিদ্ধান্ত তার বিরুদ্ধচারণ করছে বলে আমি মনে করি। তার কারণ অত্যন্ত পরিষ্কার। রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম কখনো নির্ণায়ক শক্তি হবে না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট। এক্ষেত্রে রাষ্ট্রনীতি কি নিচ্ছেন, যে পুজোতে অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে ইয়ার্ডস্টিক কি, ধর্মীয় অনুষ্ঠানে সরকার অনুদান প্রদান করছে। আচ্ছা, এই ট্যাক্সের টাকা তো প্রতিটি জনগণ দেন, যিনি ধর্মে বিশ্বাস করেন, অন্য ধর্মে বিশ্বাস করেন বা ধর্মে বিশ্বাস করেন না। তাহলে এইভাবে কি এই সিদ্ধান্ত গ্রহণ করা যায়? দ্বিতীয় আর একটা বিষয় অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, সেটা হলো যে ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রের অনুপ্রবেশ। পুজো, ধর্মপ্রাণ হিন্দু তিনি পুজো করতেন, তিনি এতদিন ধরে পুজো করে আসছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন না, তখনও ধর্মপ্রাণ হিন্দুরা তারা পুজো করতেন। অপরদিকে ধর্মপ্রাণ মুসলিমরাও যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তাদের ইমামদের মাইনে দিতেন মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে ইমাম ভাতা শুরু করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসে পুজোয় অনুদান শুরু করলেন। মানে অনেকটা এরকম যে একবার হিন্দু বলে একবার মুসলিম বলে দিতে হবে, ফলে এদেরকে ইমাম ভাতা দিয়েছে তাই একে পুজোর অনুদান দিতে হবে, এরকম একটা কনসেপ্ট নিয়ে চলছেন। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। তার কারণ ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্রের অনুপ্রবেশ ঘটছে, আর রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম ইয়ার্ডস্টিক হয়ে যাচ্ছে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কেন? করছেন এই কারণেই, যে কারণে তিনি বলেন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে যে মুসলমানদের জন্য হাসপাতাল হবে। হাসপাতাল কখনো হিন্দু বা মুসলমানের জন্য হতে পারে না। তিনি করছেন এই কারণেই যাতে তার যে মূল ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির বাই প্রোডাক্ট তৃণমূল কংগ্রেস, সেই ফ্যাক্টরিকে তাকে সার্ভ করতে হবে। তার কারণ সেই ফ্যাক্টরি চাইছেন এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম সিদ্ধান্ত গৃহীত হোক। তারা চাইছেন এই রাজ্যের বুকে যাতে যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে স্বচ্ছন্দ তাদের মাটি তৈরি হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলোকে মিটিয়ে দিতে চাইছেন। সেই জন্য দেখছেন না, সেই জন্য একটার পর একটা গৃহীত সিদ্ধান্ত, সেই গৃহীত সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিতর্ক হচ্ছে। সেই বিতর্ক কোন রাজনীতিকে বাহবা দিচ্ছে? যে রাজনীতি বিভেদের রাজনীতি, যে রাজনীতি বিচ্ছিন্নতা চায়, যে রাজনীতি বিভেদ চায়, সেই রাজনীতিকে বাহবা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজকর্ম করছে। একদমই তাই। আমরা দেখলাম মুসলিম সমাজের বিশেষ কিছু মানুষ, সেটা শওকত মোল্লা হতে পারে, সেটা জাহাঙ্গীর ধরা পড়ছে সেটা হতে পারে, কিংবা অন্যান্য কবির সুমনের সেই বিতর্কিত মন্তব্য। আমি বলছিলাম মুসলিম সমাজে এইভাবে এগিয়ে সেই রাজ্য সরকারের পক্ষে এগুলো করে তো কালিমা লিপ্ত হচ্ছে, এবং সেই কালি লাগছে মুসলিম সমাজে। এটা কতটা গুরুত্বপূর্ণ এখানে কিন্তু হিন্দু খুঁজে পাওয়া যাচ্ছে না খুব একটা। মুসলিমদের বারবার এই কাজে শতপ্রণোদিত করা হচ্ছে না কি হচ্ছে ঘটনাটা? বারবার কিন্তু মুসলিমদের ছবিটা খারাপ হচ্ছে সমাজে। না, দেখুন, আমি বলি যে আপনি ওই তুই ভালো বোম বানতে পারিস, বা তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তুই তো বোম বাঁধিস, এই মন্তব্যে নিশ্চিতভাবেই সেই ব্যক্তিকে নিশ্চিতভাবেই সেই ব্যক্তি সম্পর্কে একটা চিত্র দেয়। কিন্তু এই বক্তব্য বা ধরুন দু চারজন যারা ধরা পড়ছে, তাদের নাম দেখে আপনি ভাববেন না যে এর সঙ্গে ধর্ম সম্প্রদায়ের খুব একটা সম্পর্ক রয়েছে। আসলে এরা যে ধর্ম সম্প্রদায়ের মানুষই হোক না কেন, এরা কাজটি একই করতো। এখন দুর্ভাগ্য হলেও সত্য, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নামগুলো বলছেন এবং বলছেন এই কারণেই, তার কারণ তারা কিছু কাজ করেছে যে কাজগুলো কোনোভাবেই সামাজিক কাজ নয়, একটা অসামাজিক কাজ। এই অসামাজিক কাজগুলো করেছেন কেন?
তার কারণ এইদের অসামাজিক কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে কে? আমি খুব স্পেসিফিকলি বলবো তৃণমূল কংগ্রেস, খুব স্পেসিফিকলি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূল কংগ্রেসের পুরো বিষয়টিই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। তাদের যে কোনো নেতা, যে স্তরেরই নেতা হোক না কেন, একটা সেন্টেন্স বললে প্রথমে একবার মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝে একবার মমতা বন্দ্যোপাধ্যায়, শেষে একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলতে হয়। ওদের পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, মানে ব্যক্তিকেন্দ্রিক দল হলে যা হয় আর কি। এখন তিনি এটা ঠিক করেছেন যে একটি বিশেষ ধর্ম সম্প্রদায় বা ধরুন একটি বিশেষ সম্প্রদায় থেকে যে আমি বেছে বেছে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতীদের সুযোগ করে দিয়ে আমি বেসিক্যালি এই ভোটটাকে আমি ক্যাপচার করব। সেই জন্য আপনি যদি দেখেন সেখানে কি ভদ্র সজ্জন মানুষ নেই? নিশ্চিতভাবেই প্রচুর আছে, যারা পড়াশোনা করে, যারা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে আছে। তাদের সুযোগ না দিয়ে দেখবেন এই শওকত মোল্লা বা জাহাঙ্গীর বা ধরুন শাহজাহান, এই নামগুলো যে উঠে আসছে, জেসিবি সহ এই নামগুলো, সাদ্দাম টাদ্দাম, যা যা সব উঠে আসছে বাজারে আর কি, এদের সুযোগ করে দিয়েছেন কি? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এদের বদলে তো অন্য যে কেউ হতে পারত। ধরুন শওকতের বদলে ওই পাড়ারই একটি ধরুন পিএইচডি করা ছেলে হতে পারত, বা একজন ভালো মাস্টারমশাই হতে পারত, একজন চিকিৎসক হতে পারত, একজন আইনজীবী হতে পারত, ভদ্র সজ্জন, কিন্তু করবে না। বা ইভেন একটা রিক্সাওয়ালা হতে পারত, যে ভদ্র সজ্জন মানুষ, বা একজন কৃষক হতে পারত, বা একজন ভিখিরি হতে পারত, যে কেউ হতে পারত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রাজনীতি করার সুযোগ দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতা বানাবেনই না। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নমিনেশন দেবেনই না। মমতা বন্দ্যোপাধ্যায় আগে দেখবেন টেস্ট করে তার প্রশাসনিক সভা থেকে ভালো বোম বানতে পারে তো, স্বগতোক্তির মতো বলবে যে তুমি বাস স্ট্যান্ড নিয়ে কী করবে, তুই তো ভালো বোম বাঁধিস। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওটা লিটমাস টেস্ট, যে হয় দুর্নীতি করতে হবে, নাহলে ভালো বোম বাঁধতে হবে। শওকত সেকেন্ড প্রকাশটা পড়ে গেছে, ভালো বোম বাঁধে, চলো এবার নমিনেশন দাও, দিয়েছে, এমএলএ হিসেবে নির্বাচিত। ভাঙড়ে হেরে গেছে, কাকে দায়িত্ব দেবে? ভালো বোম বাঁধে শওকত, দায়িত্ব পেয়েছে। ফলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে আপনার হাতে বোম আবার বন্দুকটা ধরিয়ে দেবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া আছে ওপর থেকে, যে নির্দেশ এসছে সেই নির্দেশ তিনি শুধু পালন করছেন। যে নির্দেশ পালন করার জন্য তার জেল যাত্রা করছে না, যে নির্দেশ পালন করার জন্য তিনি নীতি আয়োগের বৈঠকে গিয়ে হাজির হয়েছেন, এই নির্দেশ হচ্ছে যে তুমি ওখানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ বিনষ্ট করা শক্তিকে কিন্তু বাহবা দেবে। তুমি কিন্তু বোম বন্দুকের, এই যে যারা বোম বন্দুক নিয়ে রাজনীতি করতে স্বচ্ছন্দ, তুমি কিন্তু তাদেরকেই তুলে বাহবা দেবে, যাতে কোনোভাবেই বই বা কলম কোনোভাবে যাতে এদের হাতে না আসে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটি করে যাচ্ছে। এদের হাতে বই তুলতে দেবে না, এদের হাতে পেন তুলতে দেবে না, এদের হাতে বোম তুলে দাও। নীতি আয়োগের অনুষ্ঠানে গিয়ে তার তো মাইক অফ করে দেওয়ার একটা অভিযোগ করলেন এবং সংসদের বাইরেই প্রেস করলেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে এত অমাইক হয়ে গেল বলুন তো, যে মাইক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ খুলছেন না? আচ্ছা, মাইক ছাড়া উনি চিৎকার করে করে বিধানসভা ভেঙে দিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই অমাইক হয়ে গেলেন যে মাইক ছাড়া তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেখানে মাইক বন্ধ করে দিয়েছে, তা আপনি নীতি আয়োগের বৈঠকে গেছিলেন কেন? তার আগে আপনার যে রাজনৈতিক মঞ্চে আপনি অংশীদারিত্ব নিয়েছিলেন, সেই মঞ্চের অন্যান্য মুখ্যমন্ত্রী তারা গেছিলেন। তাহলে আপনি এই সিদ্ধান্তকে অমান্য করে কেন গেলেন? কাকে বার্তা দিতে? আরএসএসকে? কাকে বার্তা দিতে? বিজেপিকে? যে তোমার জোট সঙ্গী যদি কালকে তোমার হাত ছেড়ে দেয়, আমি আছি, সংখ্যা দিয়ে তোমাকে সমর্থন করব যাতে তোমার সরকারটি না পড়ে। খুব পরিষ্কার কথা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা করবেন। আজকে রেকর্ড করে রাখুন, যদি এনডিএর জোট সঙ্গী
যদি চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমর্থন করবেন, তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গিয়ে সেই বার্তাটাই দিয়ে এলেন যে আমি বিজেপির সঙ্গে আছি, আমি আরএসএসের সমস্ত এজেন্ডাকে এই রাজ্যে তুলে ধরব এবং যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সাম্প্রদায়িকতা রাজনীতি করতে যাতে পারে তার সুযোগ তৈরি করে দেবো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন না তখন এই রাজ্যে কতগুলো শাখা ছিল? আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রাজ্যে কতগুলো শাখা তৈরি হয়েছে, সংঘের শাখা। এই ডাটা আপনি যে কোনো সংঘকর্তার কাছে আপনি জেনে নেবেন যে 2011 সালের আগে কতগুলো শাখা ছিল, আর 2011 সালের পরে এই 2024 সাল পর্যন্ত কতগুলো শাখা তৈরি হয়েছে। এই রাজ্যে আরএসএস কর্তারা কিভাবে অভিবাদিত হয় একটু খোঁজ খবর নেবেন। কেন হয়? কেন অরবিন্দ কেজরিওয়াল জেলে যায়, হেমন্ত সোরেন জেলে যায়, আর এত প্রমাণ থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি জেলে যায় না? তার কারণ এই রাজ্যে উনি এই ঠেকা নিয়ে আছেন শওকতদের নেতা বানাবেন হাতে বোম তুলে দিয়ে। উনি ঠেকা নিয়ে আছেন ইমাম ভাতা দিয়ে আর পুজোর অনুদান দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে বিভাজনের রাজনীতিকে বাহবা দেবেন। এই ঠেকা মমতা ব্যানার্জির, এই আরএসএসের দুর্গার। আরএসএসের দুর্গা এই ঠেকাটি নিয়েছেন বলে তিনি জেলে যাবেন না। একদমই মিলছে না, একটা জায়গা খুব দুর্বল হয়ে পড়ছে। যখন আপনি বললেন টিএমসি এবং বিজেপি এবং আরএসএসের পার্টি লাইন প্রায় একই রকম, কিন্তু সেইখানেই বাঁধ সাধল এই উত্তরবঙ্গের 8টি জেলা যখন সুকান্ত মজুমদার বলছেন যে একেবারেই উত্তর পূর্বের সঙ্গে জুড়ে দিলে তাতে ডেভেলপমেন্ট বাড়বে এবং ইনভেস্টমেন্টও বাড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বাংলার বঞ্চনার কথা বলছেন, বাংলা ভাগের কথা বলছেন, এবং তাহলে তো আলাদাই। দেখুন, ছোট ছোট রাজ্যের পক্ষে বিজেপি, আর এই রাজ্যের ক্ষেত্রে আপনি যদি দেখেন যারা বঙ্গভঙ্গ চায়, সে একেবারে কুচবিহারের আনন্দ মহারাজ থেকে শুরু করে কি চাই তারা একটু খোঁজ নিন। চলে আসুন পাহাড়ে। মমতা ব্যানার্জির বিভিন্ন সময়ের রাজনীতি 1, 2, 3, 4 করে সাজান, কখন কার পক্ষে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গ চান না, এটা মুখে বলেন, কাজে কি করেন? আনন্দ মহারাজের সাথে গিয়ে এলাকায় খোঁজ নিন, তিনি কি চান। পাহাড়ে গিয়ে খোঁজ নিন, বিভিন্ন সময় তার অবস্থান কি ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো বলছেন বঙ্গভঙ্গ চান না, করেছেন কি? আপনি ক্ষমতায় আসার আগেও কি কি কাজ করেছেন সব থেকে ভালো বলতে পারবে ওর প্রশাসনে অনেক কর্তা ব্যক্তি, যারা সেই সময়ে কর্তা ব্যক্তি ছিল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অবস্থান, সেই অবস্থান খুব একটা স্পষ্ট নয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়টিতে, ওই যে বললাম, তিনি আসলে যেটা চাইছেন সেটা হচ্ছে এই বিচ্ছিন্নতার রাজনীতি, বিভাজনের রাজনীতি, এটাকে বাহবা দিতে। ইস্যু ক্রিয়েট হলো লোকসভার অঙ্গনে। বিজেপি সাংসদ বললেন এই রাজ্যের 2 জেলা এবং পার্শ্ববর্তী রাজ্যের কয়েকটি জেলা মিলে ইউনিয়ন টেরিটরি, ওটা লোকসভায়। বিধানসভায় এই ইস্যু কে তুলল? বিধানসভার প্রসিডিংসে
বঙ্গভঙ্গ বিরোধী কে আছেন পক্ষে, কে বিপক্ষে, ভোটাভুটি হোক, এসব বলেছেন কে? কেউ কি বলেছেন? খোঁজ নিন। আর বললে এই যে ধরুন প্রসিডিংসের মধ্যে এই সমস্ত বিভিন্ন কথাবার্তা নথিবদ্ধ করিয়ে নিচ্ছেন, আসলে চাইছেনটা কি? আজ থেকে 5 বছর 10 বছর পরে এই নথি তো লোকের তুলে তুলে দেখিয়ে ওই স্কোপটা তো খুঁজবে। ফলে আসলে এরা যেটা চাইছেন সেটা হচ্ছে আরএসএসের এজেন্ডা, বিভাজনের এজেন্ডা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এজেন্ডা, সেটাকে আগিয়ে নিয়ে যেতে। আর ডেভেলপমেন্ট বাড়ার বিষয়টা যেটা সুকান্ত মজুমদার বলছে, ওখানে ইনভেস্ট আসবে, নতুন করে ডেভেলপ হবে। যেভাবে উত্তরবঙ্গ এখনও পর্যন্ত অনুন্নত রয়ে গেছে, সেই জায়গাটা তো পরিষ্কার হবে নর্থ ইস্টের সঙ্গে জুড়ে দিলে, সেটা কি মনে করেন? আচ্ছা, নর্থ ইস্টে কী ডেভেলপমেন্ট হয়েছে একটু আমাকে বুঝিয়ে দিন তো। নর্থ ইস্টে কী ডেভেলপমেন্ট হয়েছে সেটা আগে বুঝিয়ে দিন, তারপরে নর্থ ইস্টের সঙ্গে জুড়লে কি ডেভেলপমেন্ট হবে সেটা বুঝবো। নর্থ ইস্টে কী ডেভেলপমেন্ট হয়েছে বলুন। আসলে এরা চান যে রাজ্য যত ছোট হবে, ছোট যেখানে ওদের রাজনৈতিক শক্তিগুলো আছে সেগুলোকে ছোট 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 করে সেগুলোকে ক্ষমতাকে কক্ষিগত করবে। অনেকের হয়তো অনেক স্বপ্ন আছে, কেউ হয়তো ভাবছেন যে এটা হলে হয়তো সে মুখ্যমন্ত্রী হবে, বা যদি একটা আলাদা রাজ্য টাজ্য হয় হতে পারে, অনেকের স্বপ্ন থাকতে পারে, অনেকের অনেক রকম স্বপ্ন থাকতে পারে। তো দেখুন, যার যাই স্বপ্ন থাকুক না কেন, পশ্চিমবঙ্গ, এই বঙ্গদেশ একবার ভাঙার যন্ত্রণা তার বুকে আছে, আর এই যন্ত্রণা নেওয়া যাবে না। পশ্চিমবঙ্গ অভিন্ন ছিল, আছে, থাকবে। পশ্চিমবঙ্গের এই মানচিত্র কোনোভাবে পরিবর্তন করা যাবে না। সে বিজেপির সাংসদ যাই চেষ্টা করুক না কেন, অন্য মন্ত্রী যাই চেষ্টা করুক না কেন, অন্য সাংসদ যাই চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গের এই মানচিত্র যেমন ছিল অটুট থাকবে। ও যতই বিভাজনের রাজনীতিকে কেউ বাহবা দেওয়ার চেষ্টা করুক, যতই বিচ্ছিন্নতার রাজনীতিকে যে বাহবা দেওয়ার চেষ্টা করুক, এই মানচিত্র পরিবর্তন হবে না।